নমস্কার। সকলের আশীর্বাদ ভালোবাসা সঙ্গে নিয়ে সকলকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। আমরা এর আগের দিন দেখেছিলাম যে রাজমাতা সত্যবতীকে এবং তার দুই পুত্রবধূ অম্বিকা এবং অম্বালিকাকে সঙ্গে নিয়ে ব্যাসদেব রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছিলেন। ভবিষ্যতে তাদেরকে আর কখনো দেখা যায়নি। ব্যাসদেবকে এরপরে অনেকবার এসেছেন, কিন্তু এই তিনজন রমণীকে আর ভবিষ্যতে দেখা যায়নি। এরা চলে যাওয়ার পর পাণ্ডবরা হস্তিনার রাজপ্রাসাদে আছেন। খুব যে সম্মানের সঙ্গে আছেন তা নয়, তবে আছেন। তারা রাজপ্রাসাদে বসবাস করছেন এবং পাণ্ডবরা এবং কৌরবরা একসঙ্গে খেলাধুলা করে, সব কিছু একসঙ্গে থাকে। এই খেলাধুলা করতে গিয়েই যত বিপত্তি। মধ্যম পাণ্ডব ভীম, তার শরীরে ছিল অসাধারণ শক্তি, তার ছিল অসাধারণ গতি। এই গতিতে, শক্তিতে, ব্যায়ামে তারা কৌরবরা ভীমের সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না। এছাড়াও ভীমের ছিল একটা অত্যাচারী মানসিকতা। সে কৌরবদের কখনো বা মাথা ঠুকে দিত, কখনো বা গাছ থেকে ঠেলে ফেলে দিত, কখনো বা জলের মধ্যে ধরে চুবিয়ে দিত। এই ধরনের বালখিল্যজনিত স্বভাব ভীমের মধ্যে ছিল এবং সে এক ধরনের কৌরবদের অত্যাচার করে মানসিক শান্তি পেত। এর ফলে দীর্ঘদিন ধরে কৌরবদের মধ্যে ভীমের প্রতি একটা ক্ষোভ বাড়ছিল। তারা ভীমকে শাস্তি দেওয়ার জন্যে পরিকল্পনা শুরু করে। কিভাবে ভীমকে শাস্তি দেওয়া যায়? শক্তিতে তারা ভীমের সঙ্গে পেরে উঠবে না, এই কারণে ভীমের শক্তিটাকে আগে শেষ করে তবে তার সঙ্গে লড়াই করতে হবে। সমস্ত কিছু পরিকল্পনা করে গঙ্গার তীরে একটা প্রমাণকুঠি বলে জায়গা আছে, সেখানে একটা ঘর জাতীয় কিছু নির্মাণ করা হলো এবং সেখানে একটা বনভোজন, পিকনিকের আয়োজন করা হলো। প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর বিলাসী জিনিসপত্র, পানীয় দ্রব্য ইত্যাদি সব কিছুই থাকবে, নেশাদ্রব্য সব কিছুই থাকবে। এখানে বোঝা যাচ্ছে এই ব্যবস্থাটা যেহেতু দুর্যোধনের নেতৃত্বে হচ্ছে, কৌরবদের নেতৃত্বে হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে রাজপ্রাসাদ এবং রাজকোষের উপরে দুর্যোধনের বেশ কর্তৃত্ব ছিল। না হলে এত বিলাসী ব্যাপার স্যাপার করা সম্ভব ছিল না। রাজপ্রাসাদ থেকে দুর্যোধন টাকা চাইলে, অর্থ চাইলে পেতে পারতেন, এটা আমরা ধরে নিচ্ছি, না হলে এটা সম্ভব হতো না। যাই হোক, সেখানে এই ধরনের একটা আয়োজন করে পাণ্ডবদেরকেও আমন্ত্রণ জানানো হলো। পাণ্ডবরা তো মহা খুশি, বিশেষ করে ভীম, তিনি খুবই খুশি। চিরকাল একটু বেশি খেতে পছন্দ করেন। সেখানে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর বিলাসী সামগ্রী, বিলাসী আয়োজন এবং নেশাদ্রব্য ইত্যাদি আছে। মানে জলের মধ্যে জলকেলি করবে, খেলা করবে, সেখানেও খাবার দাবারের ব্যবস্থা আছে। বাইরে কোথাও বসবে, সেখানেও খাবারের ব্যবস্থা, ঘরে খাবারের ব্যবস্থা। এই ধরনের একটা বিশাল এলাহি ব্যাপার প্রমাণকুঠিতে আয়োজন করা হয়েছে। দুর্যোধন ভীমকে এই খাবারের সঙ্গে কালকুট মিশিয়ে খাওয়ালেন। কালকুট কিন্তু বিষ নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। কালকুট হচ্ছে এক ধরনের অবসাদক দ্রব্য, যা খেলে শরীরে অবসাদ আসে। এই অবসাদক খেলে শরীর মানুষের মধ্যে কালের বা সময়ের কোনো হিসেববোধ থাকে না। সাময়িকভাবে এই হিসেববোধ লুপ্ত হয়, এই কারণে এর নাম কালকুট। তো এটা খাবার পরে স্বাভাবিকভাবেই ভীমের শরীর অবসন্ন হয়ে আসে, ভীম অজ্ঞান হয়ে চেতনা হারান। এই চেতনা হারানোর পরে দুর্যোধনেরা তাদের মনে দীর্ঘদিনের যে চাপা ক্ষোভ, সেটা পূরণ করতে শুরু করেন। ভীমের হাত পা লতা গুল্ম দিয়ে বেঁধে দেওয়া হয়, দিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয়। এইখানে আমরা ধরে নিতে পারি জলের মধ্যে যে ভীম ডুবে যায়নি, সেটা ধরে নিতে পারি, কারণ কোনো মানুষ জলের মধ্যে ডুবে গিয়ে বাঁচতে পারে না। এইখানে আমরা ধরে নিতে পারি যে কখনো কোনো জায়গায়, বিশেষ করে পাড়ে যে লতা গুল্মের একটা স্তর থাকে, তার উপরেই হয়তো ভীমকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ভীম ডুবে যায়নি। ভাসতে ভাসতে ভীম চলে গেলেন নাগলোকে। নাগলোক কি? নাগের সঙ্গে পর্বতের সম্পর্ক আছে।
আবার নাগকে কখনো কখনো হস্তি রূপেও সম্বোধন করা হয়। তাহলে নাগলোক বলতে আমরা ধরে নিতে পারি যে পর্বত আচ্ছাদিত কোনো একটা রাজত্ব। এটা মানে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করছি হস্তিনার আশেপাশে, সেখানে গঙ্গায় ভাসতে ভাসতে, গঙ্গার তীরে প্রচুর পর্বত বেষ্টিত জায়গা আছে, সেখানে ভাসতে ভাসতে ভীম সেখানে গিয়ে উঠেছে, এটা আমরা ধরে নিতে পারি। সংস্কৃতে নাগের একটা প্রতিশব্দ আছে যার অর্থ হচ্ছে সর্প। এই সর্পের তিনটি অর্থ: এক, বিত্তবান; দুই, যা একে বেঁকে চলে; তিন, যা মুখোশধারী। এখানে তক্ষককে আমরা পরবর্তীতে নাগ রূপে সম্বোধন করব, বা এর আগেও করেছি, কারণ তক্ষক ছিলেন বিত্তবান, তক্ষক ছিলেন রাজা, তিনি ছিলেন ইন্দ্রের সখা। বিপদের সময়ে তিনি ইন্দ্রের শরণাপন্ন হয়েছিলেন, ইন্দ্রের যে বস্ত্রের আড়ালে লুকিয়েছিলেন। এই কারণে তক্ষককে নাগ রূপে আমরা বিবেচনা করেছি অতীতে। এছাড়াও নাগের একটা শব্দ বলছি যে সর্প, যা একে বেঁকে চলে। মহাভারতে মনে রাখতে হবে নাগের এই তিনটি অর্থই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে, কাজে একটা অর্থ ধরে নিয়ে এগোলে মহাভারত বোঝা যাবে না। নাগের আরও একটি অর্থ হচ্ছে মুখোশধারী। সেকালে এই একটা নাগ একটা জনজাতি যারা সাপের টোটেম মুখোশ ব্যবহার করত, এই কারণে নাগের আর একটা অর্থ হচ্ছে মুখোশধারী। যাই হোক, তারা গিয়ে এসে পৌঁছালেন, ভীম এসে পৌঁছালো নাগলোকে, যেখানে বাসকী বলে একজন রাজা। বাসকীর রাজত্ব হচ্ছে পাতাল লোক। এই পাতাল লোকে এই বাসকী, নাগেদের রাজনীতি আর হস্তিনার রাজনীতি কিন্তু একটু ভিন্ন। পাতাল লোক হচ্ছে একটা গূঢ় জগৎ। পাতাল বলতে আমরা যে পাতাল বুঝি তা কিন্তু নয়। বাসকী ছিলেন শিবের ভক্ত, শিবের স্কন্ধে থাকতেন। বাসকীকে শিবের সর্প হিসেবে বিবেচিত করা হয়। মনসা হচ্ছে বাসকীর ভগিনী। বাসকী মহাদেবের স্কন্ধে বিরাজমান। সমুদ্র মন্থনের সময় এই বাসকীকেই রজ্জু হিসেবে ব্যবহার করা হয়েছিল। তিনি হচ্ছেন ঋষি কশ্যপ এবং তার স্ত্রী কদ্রুর জ্যেষ্ঠ সন্তান। এই জ্যেষ্ঠ সন্তান তিনি আদিনাগ, অনন্তনাগ, শেষনাগ ইত্যাদি নামে পরিচিত। মাতা কদ্রুর অন্যায় আদেশ তিনি মানতে পারেননি। আমরা অতীতে জেনেছি মাতা কদ্রু তার সমস্ত সন্তানদের আদেশ দিয়েছিলেন যে ইন্দ্রের যে বাহক উচ্চশ্রবা তার লেজে গিয়ে আকৃষ্ট করতে হতে, সেটা এই বাসকী মানেননি। মাতা কদ্রু তখন তাকে অভিশাপ দেন যে জন্মেজয়ের সর্পনিধন যজ্ঞে তার মৃত্যু হবে। বাসকী নানাবিধ পবিত্র তীর্থে কঠোর তপস্যায় লিপ্ত হন এবং কঠোর তপস্যার পরে ব্রহ্মার দেখা হন। ব্রহ্মা তাকে বলেন বন, সাগর, জনপদ ইত্যাদি সমন্বিত চঞ্চল এই পৃথিবীকে নিশ্চল রূপে ধারণ করতে। বাসকী বা শেষনাগ তখন পাতালে চলে আসেন এবং পৃথিবীকে মাথায় ধারণ করেন। এক্ষেত্রে তাকে সাহায্য করেন তার বৈমাত্রীয় ভ্রাতা বিনতার পুত্র গরুড়। বাসকী হলেন পাতালের রাজা। ইনি শেষনাগ, অনন্তনাগ রূপে বিবেচনা করেন, আগেই বলেছি। তার ফণার সংখ্যা 6টি এবং দেখতে পদ্ম ফুলের মতো বিস্তৃত। নাগেদের মধ্যে বাসকী শ্রেষ্ঠ। এই বাসকীর সঙ্গে ভীমের একটা আত্মীয়তার সম্পর্ক আছে। কি সেই আত্মীয়তার সম্পর্ক? বাসকী হচ্ছেন ভীমের মাতামহের মাতামহ। মহাভারতে বলা হচ্ছে যে ভীমকে দেখা মাত্রই বাসকী চিনতে পারেন এবং তাকে আলিঙ্গন করেন। এটা আমাদের কাছে ঠিক বিশ্বাসযোগ্য নয়। একটি বালক যাকে সে কোনোদিন দেখেনি, যার সম্পর্কে কিছুই জানে না, তাকে প্রথম দেখাতেই তার আত্মীয় রূপে চিনে নেবে, এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আমরা ধরে নিতে পারি যে ভীম যখন নাগলোকে পৌঁছান, নাগেদের কেউ কেউ তাকে দেখতে পায়, তাকে উদ্ধার করেন জল থেকে এবং তাকে নিয়ে রাজার কাছে হাজির হন।
রাজা তার কাছে পরিচয় জিজ্ঞেস করেন, ভীম তার নিজের আত্মপরিচয় দেন, সেখান থেকে পরিচয় পাওয়া যায় যে ভীম হচ্ছে বাসুকীর আত্মীয়। বাসুকী তাকে আলিঙ্গন করেন এবং আদেশ করেন অন্যান্যদের যে একে প্রচুর পরিমাণে উপহার সামগ্রী দিয়ে দেয়া হোক, স্বর্ণ বা অন্যান্য আরও কিছু উপহার দেওয়া হোক। একজন নাগ জানান যে এই বালক উপহার নিয়ে কি করবে, এই বালককে রসায়ন দেয়া হোক। মনে রাখতে হবে, রসায়ন মানে কিন্তু সবসময় নেশাদ্রব্য নয়। মহাভারতের টিকাকার নীলকণ্ঠ জানাচ্ছেন রসায়ন হচ্ছে দিব্য দেহ তাপায়ক, যা এক কথায় এক ধরনের ঔষধ, ভেষজ ঔষধ, যা খেলে শরীরের শক্তি বৃদ্ধি হয়, তাপ বৃদ্ধি হয়। এটা এক ধরনের বিদ্যা, যিনি এই বিদ্যায় পারদর্শী তাকে বলা হয় রসসিদ্ধ প্রদায়ক। সৌগত বা নাস্তিক সর্পকুল ভীমকে রাজনীতির প্রথম পাঠ দিলেন এই রসায়ন বিদ্যার মাধ্যমে। এখানে মহাভারতে একটা বিস্তারিত আলোচনা করা আছে। বলা হচ্ছে যে নাগলোকের কিছু সংস্কার আছে, যেখানে সেখানে বসে এই রসায়ন নেশাদ্রব্য সেবন করা হয় না, তার জন্য একটা আলাদা স্থান আছে। সেখানে ভীমকে নিয়ে যাওয়া হলো। ভীম সেখানে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী এবং প্রচুর পরিমাণে রসায়ন, অন্যান্য নেশাদ্রব্য ভক্ষণ করলেন এবং একটা সময় ভীম অঘরে ঘুমিয়ে পড়লেন। বলা হচ্ছে ভীম নাকি 8 দিন ঘুমিয়েছিল। এটা আমাদের কাছে ঠিক বিশ্বাসযোগ্য নয়। মহাভারতে আমি আগেই বলেছি সময়ের টাকে সঠিকভাবে, মানে অন্তত আমাদের এখনকার সময়ের সঙ্গে মহাভারতের হিসেবের সময় ঠিক মেলে না। একটা মানুষ 8 দিন ঘুমাচ্ছে, এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। তবে আমরা ধরে নিতে পারি যে কালকুটের বিষের কারণ, কালকুটের এই যে ওষুধের কারণে ভীমের শরীর কিছুটা অবসাদ, কিছুটা দুর্বল এমনিতেই ছিল, তার উপরে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া এবং এই নেশাদ্রব্যের ফলে ভীমের শরীর আরও ক্লান্ত হয়ে পড়ে, অবসাদ হয়ে পড়ে, অবসন্ন হয়ে পড়ে এবং ভীম ঘুমিয়ে পড়ে। এবং সেটা হয়তো দীর্ঘ সময় ঘুমিয়েছিল, সেটা 1 দিন হতে পারে বা আরও কিছু সময় হতে পারে, কিন্তু 8 দিন এটা একটা অবাস্তব ব্যাপার। যাই হোক, যখন ভীম এই ধরনের ভীমকে ভাসিয়ে দেওয়া হলো, ভীম ভেসে চলেছেন, সেই সময় পাণ্ডবরা ভীমকে খুঁজতে শুরু করেন। ভীমকে খুঁজে পাওয়া যায় না। তখন কৌরবরা জানান যে ভীম হয়তো ফিরে গেছে। পাণ্ডবরা তখন ফিরে আসেন হস্তিনার রাজপ্রাসাদে। সেখানে এসে জানতে পারেন ভীম ফেরেননি। তারা চিন্তিত হন এবং মাতা কুন্তী তখন বিদুরের সাহায্য প্রার্থনা করেন। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে মাতা কুন্তী কিন্তু রাজা ধৃতরাষ্ট্রের কাছে জানাচ্ছেন না, মহামতি ভীষ্মদেব আছেন তাকেও কিছু জানাচ্ছেন না, জানাচ্ছেন কাকে? বিদুরকে। তার মানে এইখান থেকে রাজপ্রাসাদে পাণ্ডবদের অবস্থান সম্পর্কে আমরা কিছু ধারণা করতে পারি, যে অবস্থান খুব একটা সম্মানজনক, খুব একটা গৌরবের ছিল না। থাকলে তো ভীমকে যেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে প্রথমে মহারাজকে জানানো হবে, মহামতি ভীষ্মদেবকে জানানো হবে। তা না করে তিনি বিদুরের সাহায্য নিচ্ছেন। বিদুর আসেন, তাদেরকে সান্ত্বনা দেন এবং তিনি বলেন যে আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। মহাভারতের ভাষা অনুযায়ী 8 দিন পর ভীমের যখন ঘুম ভাঙে, ভীম উঠে জানতে পারেন যে তিনি 8 দিন ঘুমিয়েছেন। তখন তিনি চিন্তিত হয়ে পড়েন এবং তার ভ্রাতারা চিন্তা করবেন, মাতা অত্যন্ত চিন্তিত হবেন, এই ধরনের কিছু কথাবার্তা এখানে বলা আছে। ভীমকে আমরা চিরকালই দেখেছি বা ভবিষ্যতেও দেখব, তিনি তাৎক্ষণিক আনন্দে মত্ত থাকেন। যখন যে পরিস্থিতিতে থাকেন সেই পরিস্থিতিটাকেই তিনি এনজয় করার চেষ্টা করেন। খুব বেশি আগামী সময় নিয়ে, ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা বা অন্যকে নিয়ে খুব একটা চিন্তা পরিকল্পনা, এটা আমরা ভীমের মধ্যে খুব বেশি দেখিনি। ভবিষ্যতে কি বিপদ আসতে চলেছে এটা নিয়েও ভীম খুব একটা চিন্তিত নয়। তিনি সবসময় তাৎক্ষণিক আনন্দে বিশ্বাসী। যাই হোক, তো ভীম ফিরে এলেন হস্তিনার রাজপ্রাসাদে এবং সেখানে এসে সমস্ত ঘটনা সবাইকে জানালেন। দুর্যোধনের উপরে চিৎকার চেঁচামেচি শুরু করলেন। সে সময়ে লক্ষ্য রাখতে হবে, যুধিষ্ঠির, জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির এবং মাতা কুন্তী তাকে থামাচ্ছেন।
যেখানে এই ধরনের ঘটনা দুর্যোধনরা ঘটিয়েছে তাদের মানে প্রাথমিক প্রতিক্রিয়া হবে মহারাজকে জানানো, ভীষ্মদেবকে জানানো, সেটা না করে তাকে থামাচ্ছেন, চুপ থাকতে বলছেন, ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন। যাই হোক, বিদুরের পরামর্শে এবং যুধিষ্ঠিরের পরামর্শে ভীম তখন চুপ থাকেন, বলেন যে এটা যদি এখনই জনসমক্ষে আনা হয় তবে দুর্যোধন ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা করে আরও বড় ধরনের বিপদ আসতে পারে। যাই হোক, সেই মতো অবস্থায় সব কিছু চাপা দেওয়া হয় এবং তারা পূর্বের মতোই আবার খেলাধুলা শুরু করেন। এবং এই সময়ে হস্তিনার রাজপ্রাসাদে এই পাণ্ডব, কৌরব বা সমস্ত রাজপুত্রদের নিয়ে চিন্তিত মহারাজ ধৃতরাষ্ট্র এবং দেবব্রত, ভীষ্ম, এরা দুজনেই চিন্তিত হচ্ছে পাণ্ডবদের শিক্ষা নিয়ে, অস্ত্র শিক্ষা, শাস্ত্র শিক্ষা, অন্যান্য রাজনীতি শিক্ষা, বেদ শিক্ষা ইত্যাদি নিয়ে। তারা কুলগুরু কৃপাচার্যের কাছে সাময়িকভাবে শিক্ষা নিচ্ছেন, কিন্তু তাতে দেবব্রত ভীষ্ম সন্তুষ্ট নন। কুলগুরু কৃপাচার্যের কাছে শিক্ষা নিচ্ছেন। কে এই কুলগুরু কৃপাচার্য? এটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। হস্তিনায় তখন মহারাজ শান্তনু রাজত্ব করছেন। এই সময় ঋষি গৌতমের পুত্র শরদ্দান ব্রাহ্মণের পুত্র হয়েও সে ধনুর্বিদ্যায় অত্যাধিক আকৃষ্ট হয়, সবসময় ধনুর্বিদ্যার চর্চা করতে থাকে। অন্যান্য শাস্ত্রপাঠ, বেদপাঠে তার অতটা মন নেই। তার অন্যান্য সহপাঠীরা যখন শাস্ত্রপাঠ, বেদপাঠ নিয়ে ব্যস্ত আছেন, তখন তিনি সবসময় ধনুর্বিদ্যার চর্চা নিয়ে ব্যস্ত আছেন। একসময় বিরক্ত হয়ে গৌতম তাকে পরিত্যাগ করেন। তিনি হস্তিনার এক প্রান্তে এসে এই শরদ্দান ধনুর্বিদ্যা চর্চা শুরু করেন এবং বেশ ধনুর্বিদ্যায় বেশ পারদর্শী হন। এমতো অবস্থায় দেবরাজ ইন্দ্র তার এই ধনুর্বিদ্যার বিচক্ষণতায় চিন্তিত হয়ে পড়েন এবং স্বর্গের একজন অপ্সরাকে পাঠান তার এই ধনুর্বিদ্যার মনোসংযোগকে বিচ্ছিন্ন করার জন্য। এইখানে একটা বলার যে মর্তের পৃথিবীর একজন মানুষ হতে পারে, সে একজন বেশ ক্ষমতাশালী মানুষ, সে ধনুর্বিদ্যায় এতটাই পারদর্শী হয়ে উঠেছে যে দেবরাজ ইন্দ্র চিন্তিত, এটা আমাদের কাছে ঠিক বিশ্বাসযোগ্য নয়। পৃথিবীতে অনেক মানুষ বহুবিদ্যায় পারদর্শী হয়েছে, সময়ের সাপেক্ষে তাদের সবারই পতন ঘটেছে, কাজে এটা নিয়ে আমাদের কাছে ঠিক বিশ্বাসযোগ্য না। আমরা ধরে নিতে পারি যে হস্তিনার মতো জায়গায় এক ধরনের এই ধরনের যে একটা ধনুর্বিদ্যায় পারদর্শী একজন ব্যক্তি অনর্গল ধনুর্বিদ্যা চর্চা করে চলেছেন, এটা নিয়ে পার্শ্ববর্তী কোনো রাজ্যের রাজা চিন্তিত হয়েছেন এবং তার এই ধনুর্বিদ্যার মনোসংযোগ বিচ্ছিন্ন করার জন্য সেখানকার কোনো বন্ধকীকে পাঠানো হয়েছে, বন্ধকী বা পতিতাকে পাঠানো হয়েছে এই ধনুর্বিদ্যার মনোসংযোগ বিচ্ছিন্ন করার জন্য। যাই হোক, যমদগ্নি নামে একজন পতিতা তাকে পাঠানো হয়। শরদ্দান যখন তার ধনুর্বিদ্যায় ব্যস্ত, চর্চায় ব্যস্ত, সেই সময় এক বস্ত্র যৌবনবতী এক পতিতা তার সামনে এসে হাজির হন। তার সামনে এই ধরনের এক বস্ত্র পরিহিতা যৌবনবতী একজন রমণী ঘুরে বেড়াচ্ছেন। এটা দেখে শরদ্দান বিচলিত হন, তার ভেতরের যে কামনা বাসনা জাগ্রত হয়, তিনি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তার রেতস্খলন হয়। তার সেই রেত একটি খড়ের ব্যানার উপরে, মানে তীর জাতীয়, হালকা ফলা জাতীয়, তার উপরে গিয়ে পড়ে এবং দুদিকে সেই রেত দ্বিখণ্ডিত হয়, রেতের অংশ, এবং সেখান থেকে একটি পুত্র, একটি কন্যা জন্মায়। এটা মহাভারতের মানে বক্তব্য। আমাদের কাছে এটা ঠিক বিশ্বাসযোগ্য নয় যে কোনো রেত বা বীর্য পড়ে সেখান থেকে মানুষ জন্মাচ্ছেন, এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আমরা ধরে নিতে পারি যে এই যমদগ্নি মহিলার সঙ্গে মাফ করবেন, সেই পতিতার নাম জানপদী, যমদগ্নি নয়, জানপদী, ভুল হয়েছে। তো জানপদী এই মহিলা যখন সেখানে এসে হাজির হন, এই তার সঙ্গে দীর্ঘদিন এই শরদ্দান
একসঙ্গে থাকেন এবং তাদের মিলনেই দুটি সন্তান উৎপন্ন হয়, এটা আমরা ধরে নিতে পারি। এবং এই সময়টাতে, এই দীর্ঘ সময়টাতে শরদ্দান তার সমস্ত অস্ত্র শিক্ষা চর্চা বন্ধ করেন এবং একসঙ্গেই তারা মানে বিভিন্ন ধরনের কামক্রীড়ায় লিপ্ত হয়ে পড়েন এবং তার অস্ত্র শিক্ষার সমস্ত বন্ধ থাকে, যেটা উদ্দেশ্য নিয়েই তাকে পাঠানো হয়েছিল জানপদিকে, সেটা উদ্দেশ্য সফল হয় এবং তাদের ফলে, মিলনের ফলে দুটি সন্তান উৎপন্ন হয়। এই সন্তান উৎপন্ন হবার পরপরই সেই সন্তানকে পরিত্যাগ করে জানপদি সেখান থেকে চলে আসেন। জানপদি চলে আসা মাত্রই শরদ্দানও তার পেছন পেছন চলে আসেন। সন্তান সেখানেই পড়ে থাকে এবং সেখানে তার সেই ধনুকও পড়ে থাকে। মহারাজ শান্তনু যখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় এই দুটি সন্তানকে তারা উদ্ধার করেন এবং পাশে ধনুক পড়ে থাকায় তিনি অনুমান করতে পারেন যে কোনো ধনুর্বিদ্যা মানে চর্চা করছিলেন এমন কোনো ব্যক্তিরই এই দুজন সন্তান হবেন। তিনি তাদেরকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসেন। মমতা স্নেহ দিয়ে তাদেরকে মানুষ করতে শুরু করেন। নাম রাখা হয়, একজনের নাম কৃপ এবং একজনের নাম পিপি। বলা হচ্ছে যে এই সময় ধ্যান যোগে শরদ্দানও নাকি জানতে পারেন তার সন্তানের কথা, যিনি মহারাজ শান্তনুর কাছে আছেন। এখন ধ্যান যোগে কোনো মানুষ জানতে পেরেছেন, এটা আমাদের কাছে ঠিক বিশ্বাসযোগ্য নয়। আমরা ধরে নিতে পারি যে দীর্ঘদিন ধরে শরদ্দান জানপদি যখন চলে গেছে, তার মোহভঙ্গ হয়েছে, তিনি ভুল বুঝতে পেরেছেন, সেই সময় শরদ্দান, এবং আমরা ধরে নিতে পারি এই সন্তানের কথা হয়তো তিনি জানতেনও না, পরে জানতে পেরেছেন। সেই সময় শরদ্দান খোঁজ খবর নিয়ে জানতে পারেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন খোঁজ খবর নিয়ে জানতে পারেন। এই খোঁজ খবর নেওয়াটাকে আমরা ধ্যান হিসেবে হয়তো বলা হয়েছে। এই খোঁজ খবর নিয়ে তিনি ফিরে আসেন এবং শান্তনুর কাছে আসেন এবং তার যে সন্তান জারজ নয়, কুলগোত্রহীন নয়, এটা জানানোর জন্যই মূলত তার শান্তনুর কাছে আসা এবং শান্তনুকে জানান যে তারই সন্তান। আশ্চর্যের বিষয়, এইখানে কৃপাও কিন্তু অস্ত্রবিদ্যায় যথেষ্ট আগ্রহী ছিলেন। তার এই অস্ত্রবিদ্যা আগ্রহের কথা জানতে পেরে শরদ্দান তাকে কিছুটা অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যা শিখিয়ে দেন এবং পরবর্তীকালে আমরা দেখেছি কৃপা দীর্ঘদিন এই রাজপ্রাসাদেই ছিলেন এবং পরবর্তীকালে তিনি কৃপাচার্য হিসেবে প্রাধান্য পেয়েছেন এবং বেশ সম্মান গুরুত্বর সঙ্গেই তিনি দীর্ঘদিন এই রাজপ্রাসাদে ছিলেন। এহেন কৃপাচার্যের কাছে, কুলগুরু কৃপাচার্যের কাছে এখন রাজপুত্রেরা শিক্ষা নিচ্ছেন, অস্ত্র শিক্ষা, শাস্ত্র শিক্ষা নিচ্ছেন। কিন্তু এদের কাছ থেকে শিক্ষা নেওয়া যে যথেষ্ট নয়, এটা ভীষ্মদেব ভালোই বুঝতে পেরেছেন। তিনি দীর্ঘদিন ধরে কুলগুরুকে চেনেন, তিনি তার ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে জানেন, তিনি ভীষ্মদেব নিজেও একজন ভালো যোদ্ধা, ভালো বিদ্বান যে কোনো বিষয়ে। কাজেই কৃপাচার্যের কাছে শিক্ষা নিয়ে যে মহাবীর হওয়া সম্ভব নয়, এটা ভীষ্মদেব ভালোই জানেন। তিনি ভালো শিক্ষকের সন্ধান করতে শুরু করেন। এহেন পরিস্থিতিতে একদিন রাজকুমারেরা খেলা করছেন, সেই সময় তাদের একটি হাতের গোলা একটি কুয়োর মধ্যে পড়ে যায়। তারা অনেক চেষ্টা করেন সেই কুয়োর থেকে গোলাটি তোলার, কিন্তু সফল হয় না। দূর থেকে এই ঘটনা একজন ব্রাহ্মণ লক্ষ্য করেন। ব্রাহ্মণ তাদের দিকে এগিয়ে আসেন, সুঠাম চেহারা, প্রসন্ন বদন একজন ব্রাহ্মণ তাদের দিকে এগিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন কি হয়েছে। বালকেরা জানান তাদের খেলতে খেলতে গোলা নিচে পড়ে গেছে, কুয়োতে পড়ে গেছে, তারা তুলতে পারছেন না। ব্রাহ্মণ তাকে কিছুটা ভৎসনা করেন, বলেন যে যে রাজকুমারেরা একটি গোলা উদ্ধার করতে পারে না, তারা কিভাবে দেশ উদ্ধার করবে, কিভাবে ভবিষ্যতে দেশের মানুষের নিরাপত্তা দেবে, বলে বেশ ভৎসনা করেন। তখন রাজকুমারেরা তাকে সেই গোলাটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। ব্রাহ্মণ জানান শুধু গোলাটি নয়, তার হাতের এই অঙ্গুষ্টি, সেটাও ভেতরে ফেলে দেওয়া হচ্ছে, ফেলে দেওয়া হলো এবং বলা হলো যে তোমাদের এই গোলাটিও আমি তুলব এবং অঙ্গুষ্টিও তুলব, বিনিময়ে রাজপ্রাসাদে আজকের সন্ধ্যের খাবারটা তোমাদের ব্যবস্থা করে দিতে হবে। বালকেরা কিন্তু এই ব্রাহ্মণকে চেনেন, তারা জানেন যে এই ব্রাহ্মণ
দীর্ঘদিন ধরে কৃপাচার্যের বাড়িতে আছেন। গুরু কৃপাচার্যের বাড়িতে আছেন। বালকেরা জানান যে কৃপাচার্য একবার বলে দিলে, কৃপাচার্যের দয়া হলে আপনি একদিনের কেন সারা জীবনের খাবার পেতে পারেন রাজপ্রাসাদ থেকে। যাই হোক, সেই ব্রাহ্মণ তখন তার ধনুকের সাহায্যে এবং পাশের খড়কে বান তৈরি করে একটি একটি করে বান চালনা করেন এবং বানের পেছনে আবার একটি বান এসে জুড়ে যায়। এইভাবে জুড়তে জুড়তে সেই বলটিকেও তোলেন এবং সেই অঙ্গুষ্ঠীকেও তোলেন। বালকেরা জানান এই মানে গোটা বিষয়টাকে একটা আকর্ষণীয় করে তোলা হয় আর কি। বালকেরা জানান এই ধরনের ঘটনা আর বিশ্বে আর কেউ ঘটাতে পারবে না, আপনি কে? ব্রাহ্মণ জানান, তোমরা এই আমি কে এটা তোমাদের জানার দরকার নেই, তোমরা আজকের এই সমস্ত ঘটে যাওয়া ঘটনাটা দেবব্রত ভীষ্মকে জানাও। বালকেরা তখন পিতামহ ভীষ্মের কাছে যায় এবং গোটা ঘটনাটা জানান। ভীষ্মদেবের মন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। এতদিন ধরে যে গুরুর সন্ধান তিনি করছিলেন তার সন্ধান তিনি পেয়েছেন। এই লোকের বর্ণনা শুনে এই ব্রাহ্মণকে তিনি চিনতে পেরেছেন। ব্রাহ্মণকে সন্ধানও তিনি এর আগে করেছেন, কিন্তু ব্রাহ্মণ যেখানে থাকতেন, যে বাসগৃহে থাকতেন, সেখানে তিনি আর দীর্ঘদিন থাকেন না। সেটা ছেড়ে কোথায় চলে গেছে ভীষ্মদেব আর তাকে খুঁজে পাননি। তিনি যে কিছুদিন ধরে হস্তিনারই কুলগুরু কৃপাচার্যের বাড়িতে আছেন এ খবর ভীষ্মদেবের কাছে ছিল না। ব্রাহ্মণের আরও একটি পরিচয় আছে। ব্রাহ্মণ এই কুলগুরু কৃপাচার্যের যে ভগিনী কৃপি তার স্বামী। ভীষ্মদেব জানান বালকদের, তোমরা জানো এই ব্রাহ্মণ কে? বালকেরা বলেন না। ভীষ্মদেব বলেন, ইনি দ্রোণাচার্য, বৃহস্পতির বংশধর, ভরদ্বাজ পুত্র দ্রোণাচার্য, পরশুরামের বিশেষ কৃপাধন্য, বিশিষ্ট বীর, অস্ত্র শিক্ষাবিদ দ্রোণাচার্য। চলো শীঘ্রই এই ভদ্রলোকের সঙ্গে দেখা করে। বালকেরা মহা সোৎসাহে মহা আনন্দে ভীষ্মদেবের সঙ্গে এসে দ্রোণাচার্যের সঙ্গে দেখা করেন। এই দ্রোণাচার্যের জন্ম কাহিনী এবং তারপর এখানে আসার কাহিনী আমরা এর পরদিন বিস্তারিত আলোচনা করব। নমস্কার।